সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বসবাস করছি, যার প্রেক্ষিতে তোমাদের ক্লাস এবং পরীক্ষা বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট ট্যাক্সেশন ইন বাংলাদেশ, সাবজেক্ট কোড 232315, চ্যাপ্টার নাম্বার 6 টোটাল ইনকাম মানে মোট আয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব মোট আয় কি। তাহলে তোমাদের এই মোট আয় কি এটা জানার জন্য আমি তোমাদের বোর্ডে একটা সংজ্ঞা লিখে দিয়েছি, দেখো, তাহলে বাকিটা তোমরা ক্লিয়ার হতে পারবে। তাহলে আমরা চলে যাই বোর্ডে। দেখো, আমরা মোট আয় কি লিখছি, দেখো, আয় বছরে, দেখো তোমরা খেয়াল করো, আয় বছরে করদাতার বিভিন্ন উৎস হতে প্রাপ্ত আয়ের সমষ্টিকে মোট আয় বলে। বলছে আয় বছর, আমরা এর আগের ক্লাসে আমরা দেখছি আয় বছর কোনটা, কর বছর কোনটা। তোমরা নিশ্চয় অবগত আছো, আমাদের আয় বছর শুরু হয় জুলাই মাসের 1 তারিখে। জুলাই মাসের কয় তারিখে? 1 তারিখে। তাহলে 1 তারিখ থেকে শুরু করে জুন মাসের 30 তারিখ পর্যন্ত আমাদের আয় বছর। তাহলে আমাদের অলরেডি আয় বছর কিন্তু এখন চলতেছে, রানিং। 2020 সালের আয় বছর এখন কিন্তু রানিং চলতেছে। আজকে হচ্ছে জুলাই মাসের 14 তারিখ, তার মানে কি অলরেডি 4 দিন কিন্তু আয় বছর শুরু হয়েছে। তাহলে আয় বছরের বিভিন্ন উৎস, এখন এই বিভিন্ন উৎসগুলো কি কি সেটা আমরা আগে জানবো। এই বিভিন্ন উৎসগুলো জানতে গেলে দেখো লিখে দিয়েছি 1984 সালের 17(1) ধারা অনুসারে মোট আয়ের অন্তর্ভুক্ত আয় নিম্নরূপ। তাহলে মোট আয় কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে সেটা আমরা জানবো। প্রথমে দেখো লেখা আছে বেতন খাতের আয়। প্রথম পয়েন্টে কি আছে? বেতন খাতের আয়। তার মানে মোট আয়ের একটা পয়েন্ট আছে বেতন। আমরা যে বেতন পাই, বেতন খাতের আয়টা মোট আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে, যেখানে ধারা হচ্ছে কত? 21। এরপরে দেখো সিকিউরিটি সুদ খাতের আয়, ধারা কত? 22। এরপরে দেখো আছে গৃহ সম্পত্তি খাতের আয়, ধারা হচ্ছে কত? 24। এরপর কৃষি খাতের আয়, ধারা হচ্ছে কত? 26। ব্যবসা বা পেশা খাতের আয়, ধারা হচ্ছে কত? 28। ফার্মের আয়ের অংশ, ধারা হচ্ছে কত? 43-এর 3 ধারা। স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তানের আয়, ধারা হচ্ছে কত? 43-এর 4 ধারা। মূলধনী লাভ খাতের আয়, ধারা হচ্ছে কত? 31। অন্যান্য উৎস খাতের আয়, ধারা হচ্ছে কত? 33। বৈদেশিক আয়, যেটা হচ্ছে আবাসিক করদাতা থেকে, আবাসিক করদাতার ক্ষেত্রে। এই যে 10টা আইটেম আছে, এই 10টা আইটেম হচ্ছে মোট আয়ের অন্তর্ভুক্ত। তার মানে আমাদের মোট আয় যখন আমি নির্ণয় করব, এই 10টা আইটেম সর্বোচ্চ থাকতে পারে। এখন আমাদের জানা দরকার এই 10টা আইটেম, আমরা এই 10টা আইটেম নিয়ে তো একদিন আলোচনা করতে পারবো না। আমরা প্রথম যেটা আলোচনা করবো বেতন খাতের আয়। প্রথম আইটেমটা হচ্ছে কি? বেতন খাতের আয়। প্রথম আমরা বেতন খাতের আয়ের যতগুলো প্রশ্ন এবং বেতন খাত থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আজকে শিখবো। প্রথমে আমাদের জানা দরকার, তাহলে আমরা এই বিষয়টা মুছে ফেলি। তাহলে আমরা এখন প্রথম জানবো, এখন কি জানবো? বেতন খাতের আয়। তাহলে বেতনটা কি সেটা আমাদের আগে জানার বিষয়। তাহলে আমি মুছে ফেললাম। আমরা এখন বেতনটা কি সেটা জানবো, এবং আজকে আরেকটা প্রশ্ন করবো আমরা, বেতন খাতের আয় কি আর বেতন খাতের উপাদান। তাহলে আমরা আজকে বেতনটা কি সেটা দেখো। বেতন, বেতন কি আর বেতনের উপাদান সমূহ। তাহলে আজকে আমরা এই দুটো প্রশ্ন করব। প্রথম আমরা জানলাম মোট আয়টা কি। এখন আমাদের মোট আয়ের একটা প্রথম পয়েন্ট ছিল আমাদের বেতন খাত। তাহলে বেতনটা কি আর বেতনের কোন কোন বেতনগুলো, উপাদানগুলো, কোন কোন বিষয়গুলো থাকে সেটা আমরা জানবো। প্রথমে আমাদের জানা দরকার বেতন কি, তারপর আমরা বেতনের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আসো বেতন কি আমরা জেনে নিই এক কথায়। দেখো, কোনো ব্যক্তি মানসিক বা
শারীরিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পায় তাকে আমরা কি বলবো? বেতন। দেখো আমি কি লিখছি, খেয়াল করো। কোন ব্যক্তি মানসিক এবং শারীরিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট হতে নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পায় তাকে আমরা কি বলবো? বেতন বলবো। তাহলে বেতন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে মানসিক শ্রম, একটা হচ্ছে কি শারীরিক শ্রম। তাহলে আমরা যে টিচিং করি আমাদের কি শ্রমটা লাগে? মানসিক শ্রমটাই বেশি লাগে, শারীরিক শ্রমের থেকে কি লাগে? মানসিক শ্রমটা লাগে। কারণ তোমাদের যে আমি এখন ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়াতে আমার কোন কথার পরে বলবো সেটা কি আমার মনস্তান্ত্রিক বিষয়টা এখানে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মানসিক। শারীরিক, আমরা যারা মজুরি দেখি না, যে যারা ডে লেবার দিনের কাজ দিনে করে, এতে মানসিক শ্রমের থেকে শারীরিক শ্রমটা অনেক বেশি কাজ করতেছে। তাহলে মানসিক এবং শারীরিক পরিশ্রম বা সেবার বিনিময়ে নিয়োগকর্তার নিকট থেকে নির্দিষ্ট সময় অন্তর আমরা যে বেতন পাই, এটা কি নির্দিষ্ট সময় না? যেমন আমরা প্রত্যেক মাসে পরে বেতনটা পাচ্ছি, নির্দিষ্ট সময় অন্তর যে পারিশ্রমিক পাই তাকে আমরা কি বলবো? বেতন বলবো। ঠিক আছে, তাহলে আমরা বেতনটা ক্লিয়ার। এখন আমরা জানবো বেতনের উপাদানগুলো কি কি আছে সেগুলো জানবো। আমি প্রত্যেকটা উপাদান একটা করে লিখে দেবো এবং একটা করে ব্রিফ করবো। মনে রাখবে, এই বেতনের যতগুলো উপাদান আছে সেই উপাদান নিয়েই আমাদের কিন্তু কাজ। বেতনের যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদান খুব ভালো করে শিখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। বেতন খাতের আয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা কখনোই করতে পারবে না যদি আমরা বেতন খাতের এই বিষয়গুলো না বুঝে থাকি। তাহলে আমরা শুরু করব। এরপরে দেখো আমরা বেতন খাতের উপাদানগুলো জানবো। বেতন খাতের উপাদান। বেতন খাতের উপাদানটা 1984 সালে 2-58 ধারা, 1984 সালে 2-58 ধারা তোমরা লিখে নাও। 1984 সালে 2-58 ধারা অনুসারে তাহলে আমরা এই যে বেতন খাতের যে উপাদানগুলো আছে এটা কোথায় লিপিবদ্ধ আছে? 1984 সালে 2-কত ধারা? 58 ধারা। তাহলে প্রথম যে উপাদানটা আছে সেটা লেখো মূল বেতন। মূল বেতন ইংলিশে কি বলে? বেসিক স্যালারি। তাহলে প্রথমেই আমরা শিখবো মূল বেতনটা কি সেটা আমরা জানবো। তাহলে বেতন খাতের প্রথম যে উপাদানটা আছে, অনেকগুলো উপাদান আছে, তার ভিতরে প্রথম উপাদান আছে কি? মূল বেতন। তোমরা যারা তোমাদের বড় ভাই বোন বাবা মা চাকরি করে তোমরা বলো বেসিক স্যালারি, বলো না? হ্যাঁ, বেসিক স্যালারি মানে হচ্ছে মূল বেতন। ওই বেসিক স্যালারিটা কিভাবে নির্ধারণ হয়? ফার্স্ট ক্লাস জবের একটা স্কেল, সেকেন্ড ক্লাস জবের একটা স্কেল। যেমন ফার্স্ট ক্লাস জবের স্কেল হচ্ছে কি এনটি লেভেলে 22,000 টাকা। কত? 22,000 টাকা। তাহলে এই 22,000 টাকা কি বেতন পায়? না, 22,000 পাশাপাশি আরও কিন্তু টাকা পায়। যেমন ফার্স্ট ক্লাস জব যারা করে এনটি লেভেলে হয়তো বা 35,000 40,000 বেতন পায়। আর প্রশ্ন হচ্ছে স্যার 22,000 বললেন ফার্স্ট ক্লাস জব 22,000 টাকা পাবে, এটা হচ্ছে বেসিক স্যালারি। আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো সব আমরা জানবো। আর যে বেতনে কোন কোন বিষয়গুলো জড়িত থাকে, মূল বেতনের পাশাপাশি কোন কোন বিষয়গুলো জড়িত থাকে সেগুলো সবই আমরা জানবো। তাহলে আমরা মূল বেতনটা ক্লিয়ার কিনা? তার মানে ফার্স্ট ক্লাস জব হলে মূল বেতন কত?
22,000 টাকা। তাহলে বেসিক স্যালারিটা ক্লিয়ার। প্রত্যেকটা চাকরি সেকেন্ড ক্লাস জব হলে যেমন 16,000 টাকা, এরকম যতগুলো ক্লাস, থার্ড ক্লাস জব হলে একটা স্কেল, ফোর্থ ক্লাস জব হলে একটা স্কেল। তাহলে তোমরা একটু ক্লিয়ার হইলা যে তোমরা যে বেতনের স্কেলগুলো জানো যে এটা ফার্স্ট ক্লাস জব না সেকেন্ড ক্লাস জব, তাহলে তোমরা বুঝতে পারবো যে টোটাল উনি স্যালারি কত পাইতে পারে। আচ্ছা, তাহলে এরপরে আসো মজুরি। পরেরটা নাম কি? মজুরি, যেটাকে বলা হয় ওয়েজেস। আর মজুরিটা কি দেখো, মজুরি কি মাস শেষে পায় না, মজুরি হচ্ছে সপ্তাহে অথবা সপ্তাহে 2 বার, আবার প্রত্যেক দিন শেষে। আমাদের চারিপাশে যারা ডে লেবার আছে, যারা দিনে আনে দিনে খায়, যেমন আমরা দেখি রোডে যারা ইট ভাঙে, ওনাদের কিন্তু প্রত্যেক দিন হয় বেতন দেয়, অথবা সপ্তাহে দেয়, অথবা সপ্তাহে 2 দিন দেয়। এরা হচ্ছে কি মজুরি। এরপরে আসো বার্ষিক বৃত্তি। বার্ষিক বৃত্তি, বার্ষিক বৃত্তিটা কি? এখন দেখো বছর শেষে নিয়োগকর্তা, এটা কিন্তু নিয়োগকর্তা ছাড়া অন্য কারো কাছে পাওয়া যাবে না। তাহলে নিয়োগকর্তা যখন তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণে বৃত্তি দিয়ে থাকবে, আমরা কি বলবো? বার্ষিক বৃত্তি। সেটা নিয়োগকর্তা ছাড়া অন্য কারো কাছে পাইলে সেটা বার্ষিক বৃত্তি হবে না, সেটা অন্যান্য খাতে চলে যাবে। এরপরে আসো বার্ষিক বৃত্তি ক্লিয়ার, অবসর ভাতা। তোমরা সবাই অবসর ভাতা সম্পর্কে ক্লিয়ার। অবসর ভাতার ইংলিশটা কি ছিল আমাদের? পেনশন। কি ছিল? পেনশন। তাহলে অবসর ভাতাটা দেখো, তুমি যখন চাকরি করো, চাকরি তো সারা জীবন করতে পারবো না, আমাদের যেমন শুরু আছে শেষ আছে, তাই না? আমরা দুনিয়াতে সারা জীবন তো থাকতে পারবো না। দুনিয়াতে যেমন সারা জীবন থাকতে পারবো না, চাকরিও কিন্তু আমি সারা জীবন থাকতে পারবো না। আমাদের চাকরির একটা নির্দিষ্ট বয়স আছে। কোনো চাকরি আছে 59 বছর, কোনো চাকরি আছে 60 বছর, কোনো চাকরি আছে 57 বছর। তো এই যে নির্দিষ্ট বয়স পর আমাকে কিন্তু অবসরে চলে যেতে হবে। এই অবসরে যাওয়ার পর আমি তখন কি করে খাবো? সরকার তখন কি করে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেয়, সেটা হচ্ছে আমরা মাসিকও উঠাইতে পারবো, আবার একটা নির্দিষ্ট সময় অন্তর পর উঠাইতে পারবো। এটা হচ্ছে সরকার, আমি যে চাকরি করলাম এতদিন, আমার পুরস্কার স্বরূপ এইটা পেনশনের ব্যবস্থা করছে। এই পেনশনটা তাহলে ক্লিয়ার কিনা? তো সেটা মাসিকও হইতে পারে, আমরা মাসে মাসে তুলতে পারি, আবার নির্দিষ্ট সময় অন্তর আমরা তুলতে পারি, বাট সেটা অবশ্যই চাকরির শেষে। এরপরে আসো পেনশনের পর যেটা আসলো সেটা হচ্ছে আনুতোষিক। অনেকে বলে এটা পারিতোষিক। তোমরা গ্র্যাচুইটির নাম শুনছো? ইংলিশের যে গ্র্যাচুইটি তোমরা চিনবা, কিন্তু আনুতোষিক কথাটা বললে তোমরা পরিচিত না। এই আনুতোষিক বা পারিতোষিক যেটা, সেটা হচ্ছে গ্র্যাচুইটি। প্রত্যেকটা চাকরি কিন্তু গ্র্যাচুইটি থাকে না। এখন দেখবা চাকরি সার্কুলার দেখবা যে তোমার কি কি সুবিধা দিচ্ছে, পেনশন দিচ্ছে, ঠিক আছে, ভালো কথা, প্রত্যেক চাকরি পেনশন দেয়, কিন্তু গ্র্যাচুইটি কিন্তু সবাই দেয় না। গ্র্যাচুইটি মানে কি? তোমার চাকরি শেষ করার পর, চাকরি তোমার শেষ হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাকে দিবে। চাকরি শেষ করার পর একটা নির্দিষ্ট, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিবে, ওটা এককালীন দিবে। কোনো চাকরিতে আছে 1 কোটি টাকাও দেয় গ্র্যাচুইটি, ঠিক আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে 2.5 কোটি টাকা পর্যন্ত এটার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। কত টাকা? 2.5 কোটি টাকা পর্যন্ত অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, আনুতোষিক, তাহলে পারিতোষিকটা ক্লিয়ার। তারপরে হচ্ছে বর্ধিত বেতন। বর্ধিত বেতন, বর্ধিত বেতন যেটাকে ইংলিশে বলি ইনক্রিমেন্ট। প্রত্যেকটা চাকরির প্রত্যেকটা বছর, যেমন এই জুলাই মাসে যারা আসতেছে সবার কিন্তু ওই জুন মাসে যারা জয়েন করছে 1 বছর হয়ে গেছে, তার মানে কি ইনক্রিমেন্ট কিন্তু পাচ্ছে। প্রত্যেকটা চাকরিরই জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়, সেটা 5% হতে পারে, 4% হতে পারে, 2% হতে পারে। এখন দেখবা ফার্স্ট ক্লাস জব করে একজন পায় 25,000 স্যালারি, একজন পায় 80,000 টাকা স্যালারি। প্রশ্ন হচ্ছে স্যার 80,000 কেমন হয়? ওই যে ইনক্রিমেন্ট পাইতে পাইতে প্রত্যেক বছরে দেখা যাচ্ছে তার 15 বছর বা 20 বছর চাকরি হয়ে গেছে। আর একজন, আমি এন্ট্রি লেভেলে হয়তো কেবল ঢুকলাম, আমার হচ্ছে 35,000 টাকা বেতন, তার হচ্ছে 80,000 টাকা বেতন। তার মানে কি প্রত্যেক বছরে বাড়তে বাড়তে তার ইনক্রিমেন্টটা, মূল স্কেলটা বেড়ে গেছে আস্তে আস্তে।
সেটা 5% হতে পারে, 4%। নিয়োগকর্তা যেটা নির্ধারণ করে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে সেটা হবে। তাহলে তোমরা বর্ধিত বেতনটা ক্লিয়ার কিনা, যেটাকে বলা হয় আমরা ইনক্রিমেন্ট। ঠিক আছে, এখন আসো ইনক্রিমেন্টের পরে আসো 7 নম্বর মহাগ্র ভাতা, যেটাকে বলা হয় ডেয়ারলেন্স অ্যালাউন্স। ডেয়ারলেন্স অ্যালাউন্স, এই মহাগ্র ভাতা সবসময় কিন্তু দেওয়া হয় না। সরকার যখন দেখে যে মানুষ খুব খারাপ অবস্থায় আছে, দিনে মনে করো আমাদের রোজার মাসের সব কিছুর দাম বেড়ে যায়, পাশাপাশি আমাদের আয় কি বাড়ে? আয় কিন্তু বাড়ে না। আমার যদি বেতন 40,000 টাকা হয়, তাহলে আমি রোজার মাসেও কিন্তু 40,000 টাকায় পাবো। আমার কিন্তু এখন খরচ কিন্তু বাড়তেছে, যেখানে মনে করো বেগুনের কেজি 40 টাকা, রোজার মাসে দেখতেছে 100 টাকা। পাশাপাশি এই যে খরচগুলো বাড়তেছে, যখন আমার খাওয়া খরচ মনে করো নর্মালি লাগে 10,000 টাকা, রোজার মাসে আমার দেখা যাচ্ছে 30,000 টাকা খাওয়া খরচ লাগতেছে। এই যে 20,000 টাকা অতিরিক্ত লাগতেছে, এই 20,000 টাকা তো আমার তো বেতন তো আর বাড়ে না। তখন সরকার কি করে, এরকম কোনো মানে সিচুয়েশন যদি পড়ে, সরকার কি করে ওই সময়টা একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেয়, যেন আমরা ওই খরচটা মেটাইতে পারি। তাহলে সেটাকে বলা হয় মহাগ্র ভাতা বা ডেয়ারলেন্স অ্যালাউন্স। 8 নম্বর লেখো ফি ও কমিশন। ফি ও কমিশন, ফি ও কমিশনটা কি? দেখো, তোমাকে নিয়োগকর্তারা দায়িত্ব দিল যে আপনি এই কাজটা করবেন, করার বিনিময়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। সেটা হইতে পারে তার প্রতিষ্ঠানে বিভিন্ন কাজ থাকতে পারে, বিভিন্ন কাজে যখন আপনাকে নিয়োগ করলো যে না আপনার স্পেশাল এই দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব যদি আপনি শেষ করতে পারেন তো আপনাকে এত টাকা কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে ফি ও কমিশন। এরপরে আসো বোনাস। বোনাস, বোনাসটা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দুইটা বোনাস ধরে থাকি, দুইটা উৎসব বোনাস বলি আমরা, সেটা 2 ঈদে। বাট বোনাস কিন্তু অনেক ধরনের, উৎপাদন বোনাস থাকতে পারে। দেখবা ব্যাংকে যারা চাকরি করে তারা অনেক ধরনের বোনাস পাচ্ছে। আমরা যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরিতে অনেক ধরনের বোনাস আছে। নর্মালি হচ্ছে বোনাস এইটা হচ্ছে উৎসব বোনাস, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা সবাই পাচ্ছে, সব ধরনের এমপ্লয়িরা পায়। বাট আমাদের বোনাস কিন্তু আরো ধরনের হয়। তাহলে এটা কার কাছ থেকে পাই আমরা? নিয়োগকর্তার কাছ থেকে পাই। কার কাছ থেকে পাই আমরা? নিয়োগকর্তার কাছ থেকে। যখন নিয়োগকর্তা আমার এই নির্দিষ্ট সময় অন্তর আমাকে বোনাস দিয়ে থাকবে, সেটা হচ্ছে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে, এটা বেতনের সাথে আমাদের যোগ হবে। আসো এবার বোনাসের পরে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ, প্রশ্ন হচ্ছে স্যার ক্ষতিপূরণটা কি? তোমার চাকরি আছে, প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, এই যে বর্তমান করোনার সময়, এটা তো আমার তোমার হাত নাই, বিভিন্ন এমপ্লয়ীদের ছাঁটাই করতেছে না প্রতিষ্ঠান, ছাঁটাই করার পর এই যে ক্ষতি হচ্ছে না এমপ্লয়ীদের, এই ক্ষতি পোষানোর জন্য যিনি নিয়োগ করছেন তিনি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দেবে, এমনি ছাঁটাই করতে পারবেন, এটা কিন্তু লতে আমাদের নিষেধ আছে। তাহলে আমি যেমন চাকরি করতেছি, আমার কোনো ভুলে যখন আমার ভুলে যদি আমার চাকরি চলে যায় সেটা আলাদা কথা। বাট সরকার যদি মনে করে যে আমাকে আর চালাইতে পারবে না, সরকার একটা নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দিবে। দেখো পাটকল বন্ধ হয়েছে, পাটকলে যত শ্রমিক আছে সরকার কিন্তু, এটা সরকারি ছিল না, সরকার কিন্তু সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট দিতে বাধ্য হয়েছে। পাটকলটা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়েছে সরকারি আন্ডারে বন্ধ করছে, এখন বেসরকারি আন্ডারে চলবে বা প্রাইভেটের আন্ডারে চলবে। সরকার ওইটা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট সব এমপ্লয়িকে দিবে এবং বলে দিছে এটাও যে আমরা যখন নতুনভাবে চালু করব তোমরা সবার আগে এটা জয়েন করতে পারবে। ক্লিয়ার? তাহলে ক্ষতিপূরণটা ক্লিয়ার। আচ্ছা, এখন আসো ক্ষতিপূরণে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দাবি। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দাবি। কি লিখছে
দেখো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দাম। নিয়োগকর্তা যিনি আছেন আমার যে প্রভিডেন্ট ফান্ড আমার অ্যাকাউন্ট থেকে 10% কাটবে এবং যিনি নিয়োগকর্তা উনি 10% দিবে। তার মানে কি টোটাল কত হলো 20%। যেমন আমার বেতনের স্কেল যদি 22,000 টাকা হয় তাহলে আমার 10% কেটে দিলে আমার 2200 টাকা কাটবে, পাশাপাশি নিয়োগকর্তা 2200 টাকা দেবে। তার মানে কি আমার প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে 4,400 টাকা, মানে 4400 টাকা জমা হবে। এটা হচ্ছে চাকরির শর্ত অনুযায়ী। তাহলে যার যার স্কেল অনুযায়ী তখন 10% আমার স্কেল থেকে কেটে নেয় আর 10% সরকার দেয়। ক্লিয়ার? এবার দেখো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ। দেখো অনুমোদিত ফান্ডের সুদ। এখন আসো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের আবার সুদ। এই যে 4400 টাকা আমার জমা হচ্ছে প্রত্যেক মাসে, এই টাকা কি সরকার এমনি এমনি রাখবে? রাখবে না। সরকার আবার বিভিন্ন খাতে এটা কিন্তু খাটাই দেয়, যার ফলে সরকার ওখান থেকে লাভ পায় না। সেই লাভটা যে লাভের অংশটা আমার অ্যাকাউন্টে জমা হবে, লাভের অংশটা আমার অ্যাকাউন্টে জমা হবে। ক্লিয়ার? তাহলে কয়টা হলো? 12টা হচ্ছে না, আরও আছে, আমরা মুছে দিই। আচ্ছা, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সুদ লিখে নাও তোমরা। এরপরে যেটা আসলো অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চিত উদ্বৃত্ত। অননুমোদিত মানে যেটা মানে অনুমোদন নাই ওইটা সঞ্চিত ফান্ডের উদ্বৃত্ত টাকাটা আমি আমার অ্যাকাউন্টে জমা হবে। তার মানে কি এর অনুমোদন আছে সেটা হবে, অননুমোদিত কোনো ফান্ডে যদি সুদ দেওয়া থাকে সেই সুদের টাকাটাও আমি পেয়ে যাব। ক্লিয়ার? এরপরে আসো 14 নম্বর। দেখো বেতন বা মজুরির পরিবর্তে মুনাফা। বেতন বা মজুরির পরিবর্তে সেটা কি? বেতন বা মজুরির পরিবর্তে মুনাফা। 14 নম্বর পয়েন্ট। আমরা যখন আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে না, সেই প্রতিষ্ঠানে যখন পরিচালক নিয়োগ করি তারা বলে ভাই আমার বেতন দরকার নেই, আপনার প্রতিষ্ঠানে যে লাভ হবে তার 5% আমারে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ইনারের লাভটা কি? একটা বড় প্রতিষ্ঠানে মনে করো যে বছরের শেষে 5 কোটি টাকা লাভ হয়। বছর শেষে কত লাভ হয়? 5 কোটি টাকা। এখন এই পরিচালক সাহেব বললেন ঠিক আছে আপনার যে লাভ হবে তার 5% দিবেন। কত শতাংশ? 5%। তাহলে 1 লাখে যদি কত টাকা হবে তখন? 5,000 টাকা। তাহলে দেখো 5 কোটিতে কত টাকা হয় হিসাব করে দেখো। ঠিক আছে? তাহলে 1 কোটিতে তখন আমাদের কত টাকা লাভ হবে? তখন 5 লাখ টাকা তার বেতন হবে। তাহলে 5 কোটি টাকা যদি লাভ করে তাহলে 5 × 25 লাখ টাকা সে লভ্যাংশ পেয়ে যাবে। তার মানে কি তার বেতন যদি হয়তো সর্বোচ্চ 3-4 লাখ টাকা হইতো। তাহলে এই জন্য যখন পরিচালকরা নিয়োগ করে তখন বলে ঠিক আছে আমার লাভের অংশটা দিবেন, আমার বেতন দেওয়ার দরকার নেই, আপনার যা লাভ হবে সেই লাভের অংশটা আমাকে দিবেন। তাহলে ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আসো সেটা হচ্ছে দেখো অগ্রিম বেতন। আচ্ছা, অগ্রিম বেতনটা কি দেখো, এটা জুলাই মাস শুরু হয়েছে, এখন কিন্তু শেষ হয় না।
জুলাই মাসের বেতন গিয়ে আমরা কিন্তু আগস্টে পাই, বাট এখন যদি আমি জুলাই মাসের বেতনটা এই মাসেই 10 তারিখের ভিতরে নিয়ে নিই, আমি কি সার্ভিস দিচ্ছি পুরো মাসে? দেই নাই, কিন্তু আমি কিন্তু আগেই নিয়ে নিলাম। তার মানে কি এটা হচ্ছে আমার অগ্রিম বেতন, এটা আমার কি অগ্রিম বেতন। এটা যদি আমার প্রত্যেক মাসে দেখা যাচ্ছে আমি আগস্ট মাসের বেতনও নিয়ে নিই, আমার অনেক সময় বিপদ হইতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা 2 মাস 3 মাসের বেতন অগ্রিম নিয়ে ফেলি, সেটাকে বলা হয় অগ্রিম বেতন। এটা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা অগ্রিম বেতন ঠিক আছে বুঝলাম, বাট এটা কিভাবে অন্তর্ভুক্ত হয়? যদি আমি জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাস, পরবর্তী বছর জুন মাসের, পরবর্তী বছর বলতে এটা হচ্ছে 2020 সাল, পরবর্তী বছর 2021 সালের জুন মাসে পর্যন্ত যত টাকা নিব আমার ওই বছরই অন্তর্ভুক্ত হবে। যদি আমি ওই বছরে অন্তর্ভুক্ত না হয়, পরবর্তী বছর গিয়ে আমার মোট আয়ের থেকে ওই টাকাটা কেটে নেবে। কনসেপ্ট মনে হয় তোমার ক্লিয়ার হয়েছে। এরপরে আসো বেতন পুরো। আসো বেতন পূরকটা কি? বেতন পূরকটা হচ্ছে, দেখো আমরা এতক্ষণ যে আইটেমগুলো পড়লাম সবগুলো বেতনের সাথে সংশ্লিষ্ট। এছাড়া যদি কোনো সুযোগ সুবিধা পায়, কারো যদি কনসেশন হারে বাড়ি ভাড়া দেওয়া হয় বা বাড়ি ভাতা দেওয়া হয়, আবার যদি জীবন বীমা, স্ত্রীর জীবন বীমা, বাচ্চা কাচ্চা জীবন বীমা প্রতিষ্ঠান করাই দেয়, সেটাকে বলে বেতন পুরো। মানে বেতন সরাসরি না দিয়ে অন্যান্য আদার্স ফ্যাসিলিটি, এখানে উল্লেখিত যে ফ্যাসিলিটি আছে তাছাড়া যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেয়, সেটাকে আমরা কি বলবো? বেতন পুরো। সেটা কি ধরনের হতে পারে? দুটো উদাহরণ দিলাম, একটা হচ্ছে কনসেশন হারে বাড়ি ভাড়া, আর একটা হচ্ছে কি জীবন বীমা যদি করে দেয়। আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, তোমরা যখন অঙ্ক পড়তে যাবে দেখবে যে অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে বেতন পূরক হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? তাহলে আমরা আজকে যে প্রশ্নগুলো পড়লাম সেটা হচ্ছে কি মোট আয় কি, আর মোট আয়ের যে অন্তর্ভুক্ত বিষয় আছে, কয়টা বিষয় ছিল? 10টার প্রথম পয়েন্টটা ছিল বেতন খাত। বেতন খাত নিয়ে আমরা আলোচনা করলাম এবং বেতন খাতের 2টা প্রশ্ন আমরা পড়লাম, বেতন কি আর বেতন খাতের উপাদানগুলো কি। তো উপাদানগুলো মনে হয় তোমরা ক্লিয়ার আছে। তোমাদের অঙ্কের ক্ষেত্রে এই বেতন খাতের উপাদানগুলো নিয়েই তোমাদের অঙ্কতে কিন্তু আসবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাংলাদেশ সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলো, রেগুলার আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমরা উপকৃত হবে এবং আমরাও আমাদের এই কষ্ট সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।